ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। তার অবসান ঘটিয়ে বে টার্মিনাল দিয়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন সরকারের সম্মতি পেলেই চলতি বছরের জুন এবং জুলাই মাসে এই দুটি সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে চট্টগ্রাম বন্দর। আর ডিসেম্বরের মধ্যেই শুরু হবে 5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বন্দর নির্মাণের মহা কর্মযজ্ঞ। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর পতেঙ্গায় একেবারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। একই সাথে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে 500 একর ভূমিও বুঝে নিতে যাচ্ছে যারা প্রশাসনের কাছ থেকে। বাকি ছিল বে টার্মিনালের 3টি অংশে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তির আনুষ্ঠানিকতা। অবশেষে সেই জটিলতাও কাটতে শুরু করেছে। চলতি বছরই সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টোটাল বে টার্মিনালটা হবে আপনার বিদেশি বিনিয়োগে। সেই জন্য একদিক দিয়ে যেরকম আমাদের বিদেশি বিনিয়োগটা আসবে, বিদেশি আমাদের ডলার আসবে, মানে প্রচুর বিলিয়ন ডলার। পাশাপাশি আপনার যে ওদের যে টেকনোলজি, ওদের যে স্কিলনেসটা, সেটাও আমরা শিখতে পারবো। 2017 সালে প্রস্তাবিত এবং 2023 সালে অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী 6 কিলোমিটার দীর্ঘ হবে এই বন্দর। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি 1,500 মিটার দৈর্ঘ্য হলো। সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে 1225 মিটার করে। আর এতে বিনিয়োগের পরিমাণ 4 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এছাড়া বন্দরের অংশে আরব আমিরাত ভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান আবুধাবি বন্দর অন্তত 1 বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব নিয়ে অপেক্ষা করছে। বে টার্মিনাল যত দ্রুত শুরু করা এবং শেষ করা ততই কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস কমবে। বিজনেসম্যানদের বাংলাদেশের অর্থনীতির একটা সুফল পাবে। বে টার্মিনালে বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন আগ্রহী দেশের কর্মকর্তারা। কারণ বে টার্মিনালের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দিতে যাচ্ছে বিশ্ব ব্যাংক। সাগরের উপকূলবর্তীর পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় অন্তত 14 মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুবিধা পাবে এই বে টার্মিনালে। আর তাই বিদেশি বিনিয়োগ হবে তুলনামূলক বেশি। কিন্তু বিনিয়োগ তুলে আনতে পণ্য হ্যান্ডেলিং চার্জ বাড়ানো হলে তা হিতে বিপরীত হবে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। যেসব জায়গাগুলো দেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে সেই জায়গাগুলো সূক্ষ্মভাবে দেখতে হবে এবং নিরাপত্তা যেন চট্টগ্রাম বন্দরে এখন এক্সিস্টিং অবস্থায় যে গুডউইল বা যে নিরাপত্তাটা আমরা এখন আছে এই সমমানের নিরাপত্তা অথবা তার থেকে আরও বেশি। এই টার্মিনালটাকে এমনভাবে করা হোক যাতে করে 24 আওয়ার্স নেগেটিভ মানে জাহাজের মুভমেন্টগুলো থাকে, সাথে সাথে ডিপ ড্রাফট জাহাজগুলো আমরা নিয়ে আসতে পারি। এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে। আর এখানে বছরে কন্টেনার হ্যান্ডেলিং হবে 50 লাখের বেশি। বর্তমানে চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ। চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দেশের অর্থনীতির জন্য সোনালী সময়। এই সময়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে বে টার্মিনাল নিয়ে চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ। এরপর শুরু হবে ভূমি সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়ন। নানা জটিলতার সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে এই বে টার্মিনালকে অপারেশনে নিয়ে যেতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ, প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব। রোববার চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান। পরে আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেই সব মুক্তিযোদ্ধার অসীম সাহসিকতা স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এই কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন সরকার প্রধান।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন মুজিব ব্যাটারির গোলা বারুদ, কামানের প্রতিরূপ সহ মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মারক ও গৌরবময় ইতিহাস। বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পরে সেনা সদস্য কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী হলো সার্বভৌমত্ব রক্ষায় জানবাজি রেখে সবকিছু করার প্রত্যয় জানান শেখ হাসিনা। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এই সময় ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করে যাবে বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পর এসে এই মুজিব ব্যাটারিকে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এখানে যেমন জাদুঘর হিসাবে থাকছে, ঠিক তেমনি গড়ে উঠছে একটি অত্যাধুনিক সেনা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। 26 এপ্রিল নয়াপল্টনের সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপির। নেতারা বলছেন আন্দোলনের রাজপথে নেমে আসবে জনগণ। অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের পাল্টা হুঁশিয়ারি, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই দিন রাজধানীতে শান্তি সমাবেশেরও ইঙ্গিত দিয়েছেন তারা। তারা বলছেন ওই দিন সমাবেশে মানুষের ঢল নামবে। এই সরকারকে বাধ্য করব, এই একদলীয় তাদের স্বৈরাচারী সরকারকে বিদায় নিতে হবে। উদ্দেশ্য স্থির এবং একটি, সেটা হচ্ছে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের রাস্তা নামবে, বিএনপি পরিচালনা করবে এই আন্দোলন। অগণতান্ত্রিক সরকারের কাছে আমরা মাথা নত করব না, জনগণ আমাদের সাথে আছে, আমরা কৌশল তৈরি করছি। আওয়ামী লীগ নেতারা বলছেন সমাবেশ করা রাজনৈতিক দলের অধিকার, তবে সমাবেশকে ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সমাবেশকে ঘিরে যদি কোনো ষড়যন্ত্র অথবা সন্ত্রাস, শান্তি বিনষ্ট করার কোনো প্রয়াস থাকে, সে বিষয়টি তো দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জনগণ উন্নয়নের প্রতিদান দেবে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। আমরা শান্তি সমাবেশ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পর এবার কাতার থেকেও 1 বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ। কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আসন্ন ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বন্দি বিনিময় সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতার স্মারক সই করবে ঢাকা ও দোহার। জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যেমন মধ্যপ্রাচ্যের 6টি দেশের উপর নির্ভরশীল, তেমনি প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলায় এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও আসে ওই অঞ্চলের প্রভাবশালী উৎপাদক দেশ কাতার থেকে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই শঙ্কা রয়েছে কোন পরিস্থিতির দিকে এগোবে বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি। এমন এক জটিল সময়ে সোমবার 2 দিনের বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদির মতোই কাতার থেকে জ্বালানি তেল বাকিতে নিতে চায় ঢাকা। সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি, তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমিরের সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে সে দেশে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার ইস্যুটিও রয়েছে। 2 দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত তো চুক্তি অনুষ্ঠিত হবে, চুক্তি স্বাক্ষরিত হবে। এদিকে মিরপুরের কালশি বালুর মাঠে নির্মিত পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি পর্যন্ত সড়কের নাম করা হচ্ছে কাতারের আমিরের নামে। এদিন দুপুরে কালশিতে বালুর মাঠ পরিদর্শন করেন উত্তরের মেয়র। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাতারে দক্ষ কর্মী পাঠাতে সমঝোতার স্মারক স্বাক্ষর করবে বাংলাদেশ। প্রবাসীদের সুবিধা অসুবিধার তথ্য বিনিময়ও থাকবে চুক্তিতে। এছাড়া জর্ডান, মরিশাস, মাল্টার সঙ্গেও চুক্তি করার প্রক্রিয়া চলছে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এদিকে নতুন করে রাশিয়ায় পাঠানো হচ্ছে কর্মী, আর ব্রুনাইয়েও শ্রমবাজার খুলে যাওয়ার কথা জানান সচিব। রোববার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী এবং সচিব জানান, নতুন কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রায় 4 লাখ প্রবাসী কর্মী আছেন। বিশাল শ্রমবাজারের সুযোগ থাকলেও কর্মী পাঠানো বন্ধ। তবে নার্স, ডাক্তার সহ দক্ষ কর্মী নিতে আগ্রহী দেশটি। একইভাবে ব্রুনাই, মরিশাস সহ বেশ কয়েকটি প্রচলিত শ্রমবাজারে কর্মী পাঠানো বন্ধ রয়েছে। এসব শ্রমবাজার খুলে দিতে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে মন্ত্রী মহোদয় সংবাদ সম্মেলনে আলোচনায় আসে প্রবাসীদের ভোগান্তি ও বেশি টাকা খরচ করে মালয়েশিয়ায় গিয়ে শ্রমিকদের কাজ না পাওয়া প্রসঙ্গে। চাহিদাপত্র অনুযায়ী 31 মে পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানো যাবে বলে জানান সচিব। আমরা আশা করছি রাশিয়া একটা আমাদের ভবিষ্যতে ভালো মার্কেট হবে। ব্রুনাইয়ে অনেকদিন বন্ধ ছিল, ব্রুনাইয়ে আবার ওপেন হয়েছে। অলরেডি আমরা ওএসএল এর মাধ্যমে কর্মীদের একটা চাহিদা পেয়েছি। মরিশাসটা আমরা আশা করছি এমইউ হলেই এটা চালু হবে। মালয়েশিয়াতে আমাদের এমবাসির মাধ্যমে চিঠি পাঠিয়েছি। আমরা ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই এবং ওনারাও এজেন্ডা ঠিক করছেন। নতুন মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর পার হয়েছে 100 দিন। 300 দিন থেকে 3 বছর, 3 বছর থেকে 5 বছর পর্যন্ত পরিকল্পনা নিয়ে কাজ করতে চান প্রতিমন্ত্রী। তবে পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছেন দক্ষ কর্মী গড়ে তুলে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর। দক্ষ শ্রমিক প্রেরণের লক্ষ্যে আমাদের টিটিসিগুলোকে আমরা ঢেলে সাজাতে সক্ষম সাজানোর জন্য ব্যবস্থা করতেছি। যেখানে সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব, সেই আশা ব্যক্ত করতেছি। বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। সেসব দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করে নতুন শ্রমবাজার অনুসন্ধানেও কাজ করতে চায় মন্ত্রণালয়। সানবীর রূপল, সময়। টার্মিনালের নির্মাণ সামগ্রী তাই পিছিয়েছে নির্মাণ কাজ। 2023 সালের জুন মাসে কাজের মেয়াদ শেষ হলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয় 2 দফা। তবে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন 650 মিটার জেটির 200 মিটার ইতোমধ্যে প্রস্তুত। ভিড়তে পারবে মাদার ভেসেল, তাই আগামী জুনেই উদ্বোধন হবে প্রথম টার্মিনাল। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। 2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের কাজ। প্রায় 5,000 কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজের মেয়াদ শেষ হয় 2023 সালের জুন মাসে। তবে নির্ধারিত 4.5 বছরে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর 1 বছর মেয়াদ বাড়িয়ে নির্ধারণ করা হয় 2024 সালের জুন পর্যন্ত। পরবর্তীতে তা সংশোধন করে করা হয় 2025 সালের জুন পর্যন্ত। তবে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন বৈশ্বিক ডলার সংকটের কারণে এলসি ওপেন করতে না পারায় সময় মতো আমদানি করা যায়নি নির্মাণ সামগ্রী, যার কারণে নির্মাণ কাজে ধীর গতি। তবে বর্তমানে কাজ অনেক দূর এগিয়েছে। ইতিমধ্যে 200 মিটার মূল জেটি, 200 মিটার ব্যাকআপ ইয়ার্ড এবং 1210 মিটারের ওয়্যার হাউজের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী জুনে প্রথম জেটি উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। রাস্তার কাজ এবং ব্রিজের কাজটা এটা আমরা একটু লেটলি শুরু করেছি, বাট আমি আশা করছি এটা যে উদ্যোগে আগাচ্ছে, যে কোম্পানিগুলিকে পেয়েছে যারা, এটার সাথে সাথে আমরা যেটিগুলি যখন উদ্বোধন হবে তখন আমাদের অ্যাকচুয়ালি কন্টেইনার বেসড আইটেমগুলি আমরা তখন ট্রান্সপোর্ট করতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন প্রথম জেটি উদ্বোধনের পরই পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে পায়রা বন্দরের। এ বন্দরের চ্যানেলের গভীরতা 10.5 মিটার হওয়ায় সরাসরি জেটিতে ভিড়তে পারবে মাদার ভেসেল, যার ফলে অন্য সব বন্দরের তুলনায় পণ্য পরিবহন খরচ কম হবে এখানে। এ কারণে বন্দরটি ঘিরে রয়েছে নতুন সম্ভাবনা। রাবনাবাদ চ্যানেলের আমাদের ক্যাপিটাল রেজিং সম্পন্ন হওয়ার ফলে আমাদের এখানে মাদার ভেসেল টাইপ জাহাজগুলো আমরা আনয়ন করছি। এই যে বড় বড় জাহাজ আসতে পেরেছে সেটা কিন্তু বাংলাদেশের বন্দর অপারেশনে একটা নতুন সংযোজন। যখন এটাকে আমরা পুরোপুরি চালু করতে পারবো তখন দেখবেন যে পায়রা পোর্ট হবে টপেস্ট র্যাঙ্কিং পোর্ট ইন বাংলাদেশ। ফার্স্ট টার্মিনাল প্রকল্পের সঙ্গে জেটি ছাড়াও রয়েছে আন্ধারমানিক নদীর উপর 1.12 কিলোমিটার দীর্ঘ এক্সট্রা ডোজ কেবল সেতু। সম্প্রতি এ সেতুর পাইলিং শুরু হয়েছে। এ সেতুর সঙ্গে বন্ধন তৈরি করবে সড়ক পথের। প্রথম টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজ করছেন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন সিসিইসিসি, চায়না হারবার অ্যান্ড চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যুরো সিআরসি এবং চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন সিএসইসি। তবে চীনাদের পাশাপাশি সাব কন্ট্রাক্ট নিয়ে নির্মাণ কাজ করছেন বেশ কয়েকটি বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এটি পায়রা বন্দরের প্রথম জেটি, যার দৈর্ঘ্য 650 মিটার। এই জেটিতে একসঙ্গে 200 মিটারের 3টি মাদার ভেসেল পণ্য খালাস করতে পারবে। পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ। একদিন না যেতেই দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। শনিবার প্রতি ভরিতে 840 টাকা কমলেও রোববার বেড়েছে 630 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,19,428 টাকা, 21 ক্যারেট 1,14,004 টাকা, 18 ক্যারেট 97,709 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 78,662 টাকা। নতুন দাম রোববার বিকেল 3:30 থেকেই কার্যকর হয়েছে বলে জানায় বাজুস। চলতি বছর দেশের বাজারে এই নিয়ে 10 বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। দিনাজপুরে ভালো হয়েছে নাবি জাতের টমেটোর ফলন। রংপুর বিভাগের সবচেয়ে বড় গাবুরা বাজার থেকে প্রতিদিন বাইরের জেলার পাইকাররা শত শত মন টমেটো বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন। বিস্তারিত জানাতে গাবুরা টমেটোর আড়তে আছেন রিপোর্টার গোলাম নবিদুলাল। সরাসরি যাচ্ছে তার কাছে। রংপুর অঞ্চলের সবচেয়ে বড় কিন্তু টমেটোর বাজার আপনার এই গাবুরা বাজার। এখানে ভোর থেকেই কিন্তু কেনা বেচা খুব জমজমাট। ক্রেতা এবং বিক্রেতা আপনি দেখছেন যে এই বাজারে আপনার যারা টমেটো আপনার উৎপাদনকারী তারা কিন্তু আপনার সকাল থেকে তারা বিভিন্ন যানবাহনে করে, বিশেষ করে আপনার ইজি বাইক, ভটভটি, ভ্যান রিক্সায় করে আপনার শত শত আপনার যানবাহনে করে টমেটো আপনার এখানে নিয়ে আসছেন। আপনি দেখছেন যে এই বাজারে যে বেচা কেনা আজকে সব ভোর থেকে এটা হয় এবং আপনি এখানে যারা কিনতে আসেন বিভিন্ন পাইকার যারা রাজধানী থেকে এছাড়া চিটাগং, কক্সেস বাজার, ফরিদপুর, টাঙ্গাইল সব জায়গা থেকে এখানে পাইকার এখানে আসছেন, তারা টমেটো নিয়ে তারা সেখানে পাঠান। আজকে যে বাজার আপনাকে বলে রাখি যে এই টমেটোর বাজারে যে টমেটোগুলো আপনার এখানে উঠে সেটি হচ্ছে আপনার রানী জাত, আপনার প্রভিন্সিপ এবং আপনার হচ্ছে বিপুল জাতের টমেটো এখানে উঠে। এবং গত বছর যে টমেটোর আবাদ হয়েছিল তার চেয়ে কিন্তু অনেক বেশি এখানে আপনার এবার আবাদ হয়েছে। যারা কৃষি বিভাগ যেটা বলছেন যে গত বছরে আপনার প্রায় 4,500 হেক্টর হয়েছিল, এবার 5,000 হেক্টরের এই দিনাজপুরের যে 13টি উপজেলায় বিভিন্ন উপজেলায় আপনার টমেটোর আবাদ হয়েছে। আর এই টমেটো এখানে গ্রীষ্মকালে যেহেতু আপনার এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস কিছুটা আপনার ঠান্ডা থাকার কারণে শীতকালীন টমেটো একটু দেরিতে আপনার আবাদ হয় এবং এখন এই টমেটোটা উঠছে। বাজারে কিন্তু আজকে প্রচুর পরিমাণের টমেটো আমদানি হয়েছে। আমদানি হলো, বেচা কেনা কিন্তু আপনার যারা কৃষক তারা কিন্তু হতাশ। তারা যেটা বলছেন যে প্রতি বিঘায় তারা 60 থেকে 70 হাজার টাকা তাদের যে ব্যয় পড়ে এবং আজকের যে বাজার সেটা আপনাকে জানিয়ে রাখি যে 350 থেকে 410 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। তারা বলছেন যে অনেক লোকসান দিয়ে তাদের বিক্রি করতে হচ্ছে, যেহেতু টমেটো আবাদে তাদের অনেক বেশি খরচ পড়ে। কীটনাশক রয়েছে, সেচ রয়েছে, আপনার শ্রমিকের খরচ রয়েছে আপনার এবং পরিবহন সব কিছু মিলিয়েই কিন্তু আপনার আজ আবাদের অনেক বেশি উৎপাদন খরচ পড়ে যায়। সেই কারণে তারা বলছেন যে তারা খুব একটা লাভবান হচ্ছেন না এবং তারা এই লোকসান দিয়ে বিক্রি করছেন। তবে টমেটো যখন প্রথম আপনার উঠে সেই সময় তারা কিন্তু বিক্রি করেছেন 500 থেকে 600 টাকা মন ধরে তারা বিক্রি করেছেন। তবে এই যেহেতু আপনার এই বিরল থেকে একজন আপনার 13 মণ নিয়ে এসেছিলেন একজন কৃষক টমেটো, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আমি 13 মণ টমেটো নিয়ে আসতে ভ্যান ভাড়া এবং আপনার লেবার কস্ট যেটা হয়েছে 360 টাকা ধরে তিনি মনে বিক্রি করেছেন। তাতে তিনি বলছেন যে আমার অনেক লোকসান হয়েছে। তাদের যেটি আপনার দাবি, যেহেতু একটি গাবুরা বাজার পাশাপাশি আরেকটি বাজার রয়েছে কাউগা এবং পাঁচবাড়ি, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে টমেটো আমদানি হয়। আবার দিনাজপুরে কিন্তু
এই টমেটোগুলো আপনার যেহেতু কৃষকরা গত 2-1 বছরে লাভবান হয়েছিলেন, সেই কারণে আবাদের পরিমাণটাতে কিন্তু অনেক তারা বেশি বাড়িয়ে দিয়েছেন এবং সে লাভের আশায় করতে যে এখন তারা কিন্তু অনেক হতাশার মধ্যে পড়েছেন। তারা যেটা বলছেন যে প্রতিমণ যদি 550 থেকে আপনার 700 টাকা বিক্রি হতো প্রকারভেদে, তাহলে তারা আপনার কিছুটা হলে তারা লাভবান হতেন। এই কারণে তারা যেটা বলছেন যে যারা কৃষি বিভাগ আছেন, কৃষি বিভাগ তারাও কিন্তু আপনার এই বিষয়টা নিয়ে তারা বলছেন যে যেহেতু টমেটোর আবাদ বাড়ছে, সেই কারণে আপনার কৃষকদের যেটা ন্যায্য পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গা থেকে যে হাটে যারা আসছেন বিভিন্ন জেলা থেকে, তারা যেটা বলছেন এখানে কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা কম। এই যে বিশাল যে এই যে আড়তগুলো এখানে বসেছে এবং যারা পাইকার আসছেন এবং যানবাহন রাখারও কিন্তু আপনার এখানে একটা সমস্যা, যদিও ইজারাদার এটি প্রায় 1.5 কোটি টাকা দিয়ে আপনার এই বাজারটি তারা আপনার ডেকে নেন, কিন্তু সে অনুপাতে যারা এখানে আসছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। তারা যেটা বলেছেন যেহেতু রেভিনিউ আপনার এখান থেকে অনেক আসে, সেই কারণে আপনার তারা বলছেন যে এই হাটের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা তারা বলেছেন। পাশাপাশি যেহেতু প্রতি টমেটো একটি অর্থকরী ফসল আপনার হিসাবে দিনাজপুর ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে, সেই কারণে আপনার টমেটোর বিষয়টা কিন্তু আপনার কৃষি বিভাগ যেন আরও বেশি করে নজর দেন, এই দাবি জানিয়েছেন। গাবুরা বাজার থেকে সর্বশেষ এই ছিল। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বর্তমান ক্ষমতাসীন দল PPM-PNC জোট। প্রাথমিক ফলাফলে 93টি আসনের মধ্যে 70টির বেশি আসন পেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজের জোট। এই নির্বাচনের ফলাফলের উপর তীক্ষ্ণ নজর ছিল দুই পরাশক্তির দেশ চীন ও ভারতের। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা নীল জলরাশির দেশ মালদ্বীপ। দীর্ঘদিন ধরে দেশটির উপর ভারতের নিয়ন্ত্রণ অনেকটা একচ্ছত্র থাকলেও গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ নির্বাচিত হওয়ার পর থেকেই পাল্টে যায় সমীকরণ। তবুও রোববারের সংসদীয় নির্বাচন ঘিরে ছিল টান টান উত্তেজনা। তবে নির্বাচনের সকল জটিল সমীকরণ পাল্টে দিয়েই প্রেসিডেন্ট মুইজের দল পেয়ে যায় সফলতার দেখা। স্থানীয় সময় রোববার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলা ভোট গ্রহণ প্রক্রিয়ায় 602টি কেন্দ্রে 93টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 368 জন প্রার্থী। প্রাথমিক ফলাফল বলছে 73% ভোটারের উপস্থিতিতে বিরোধী দলীয় জোট পেয়েছে মাত্র 15টি আসন। অপরদিকে ক্ষমতাসীন PPM-PNC জোট 70টির বেশি আসন পেয়ে দেশের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মালদ্বীপ ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় দুই পরাশক্তি চীন ও ভারত প্রভাব বিস্তারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে। তবে দেশটির সঙ্গে ভারত চীনের সম্পর্ক কেমন হবে অনেকটি নির্বাচনের ফলাফলই বলে দিয়েছে। প্রেসিডেন্ট মুইজের জোটের সংখ্যাগরিষ্ঠতায় আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপে আমরা বাংলাদেশি সহ যত দেশের প্রবাসীরা আছে, আমরা আশা করব এই প্রেসিডেন্ট বা এই দেশের সরকার সম্মিলিতভাবে আমাদের জন্য ভালো একটি পরিবেশ বা ভালো একটা সমাজ ব্যবস্থা তৈরি করে দিবেন, এতে আমরা সকলে আশাবাদী। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতেই থাকবে দেশটির আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনার ভার। সময় সংবাদ, মালদ্বীপ। ঘুরে দাঁড়াচ্ছে ইতালির অর্থনীতি। গ্রীষ্মের শুরুতে প্রবাসী বাংলাদেশিরা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, অনেকে প্রসার ঘটাচ্ছেন পুরনো ব্যবসার। দেশটিতে বেশিরভাগ বাংলাদেশের প্রধান ব্যবসা গ্রোসারি শপ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীর দুর্বিষহ দিনগুলোর কথা মনে করে এখনো ইতালি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আটকে ওঠেন। ওই সময়ে নিদারুণ অর্থে কষ্টে কেটেছে তাদের জীবন। অনেকেই বাংলাদেশ থেকে অর্থ এনে সংসারে ব্যয় করেছেন। গেল 2 বছরে ইতালির অর্থনীতি আগের তুলনায় অনেকটাই চাঙ্গা। সব ধরনের ব্যবসাতেই ভালো অবস্থান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। বলছেন গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করেই নতুন নতুন ব্যবসা খুলছেন তারা। করোনার পরে প্রবাসী বাংলাদেশিরাও এখানে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ওপেন করছি এবং বেশ বাংলাদেশ কমিউনিটি বেশ স্বাবলম্বী হচ্ছে ইতালিতে। আমাদের ব্যবসা যেভাবে বাড়ছে, আমাদের বাংলাদেশিদের কর্মস্থান বাড়বে এবং দেশের রেমিটেন্সও বেশি যাবে এবং দেশে উন্নত হবে। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে। আমরা যদি অতীতে ফিরে যাই
আমরা আজকের অবস্থান স্বপ্নের মতো বাংলাদেশিদের জন্য। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে শতকরা 70% প্রবাসী গ্রোসারি ব্যবসার সাথে জড়িত। অন্যান্য ব্যবসার মধ্যে মানি ট্রান্সফার, টেলিফোন ব্যবসা, বার, রেস্টুরেন্ট, আইনি সহায়তা কেন্দ্র, ভ্রাম্যমাণ বাংকার ব্যবসা, ট্রাভেল এজেন্সি এবং কিছু তৈরি পোশাকের দোকানও রয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল বৈশাখী মেলা। কর্মদিবসে ছুটি না থাকায় দেশটির প্রতিটি শহরেই পহেলা বৈশাখীর সব আয়োজন করা হয় সাপ্তাহিক ছুটির দিনে। এবার ঈদের কাছাকাছি সময়ে হওয়ায় দর্শকদের আনন্দ ছিল দ্বিগুণ। সিডনির বাংলাদেশে অধ্যুষিত এলাকা ওয়ালি পার্কে এবছর যৌথভাবে মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় উদ্যোক্তারা পরিবেশন করেন দেশ থেকে আমদানি করা পোশাক ও দেশীয় পণ্য। এছাড়া খাবারের স্টলে ছিল মুখরোচক দেশীয় খাবারের সমাহার। এবছর উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্মের শিশুরা মেলায় এসে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করে। বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট বিসিবি। এ সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দল। টি-20 বিশ্বকাপে যারা খেলবেন তাদেরই দেয়া হবে প্রাধান্য, থাকবে না বড় কোনো চমক, জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে নতুন আঙ্গিকে ফিটনেস টেস্ট দিয়েছে টাইগাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে লম্বা সময় পর রানিং করেন শান্ত হৃদয়রা। ফিটনেস টেস্টের ফলাফল কেমন ছিল টাইগারদের, জাতীয় দলের ক্রিকেটাররাই বা কেমন করলেন? সামনে জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ, নির্বাচকদের কাছে পৌঁছেছে টেস্টের ফলাফল। আসন্ন মেগা ইভেন্টে যারা ভাবনায়, তাদের নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল। আমরা টেস্টের রিপোর্ট যেটা দেখলাম, আমরা যাদেরকে নিয়ে চিন্তা করছি তারা স্ট্যান্ডার্ড স্টেজেই রয়েছে। আমি বলবো না যে সবাই একদম টপে রয়েছে, বাট যাদেরকে নিয়ে আমরা যেভাবে চিন্তা করেছিলাম সবাই তার মানে ফিটনেস স্ট্যাটাসটা সেভাবে ধরে রেখেছে। এখানে একটা বিষয় হতে পারে, তারা কিন্তু টানা খেলার মধ্যে রয়েছে। বিপিএল খেললো, তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো, তারপর আবার এখন প্রিমিয়ার লিগ খেলছে। সো সব কিছু মিলে তারা খেলার মধ্যে রয়েছে। সেটার সঙ্গে যেভাবে মেনটেন করা উচিত, আমরা যে রিপোর্ট দেখলাম তাতে দেখলাম যে সেইটা তারা মেনটেন করেছে। 3 এপ্রিল প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে ক্যাম্প করবে জাতীয় দল, তাই এ সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল। হোম সিরিজ খুব তাড়াহুড়া করছি না, বিকজ কোচও আসছেন। কোচ আসলে আমরা হয়তো বসলে তারপরে ক্যাপ্টেনের সঙ্গে কিছু আলোচনা রয়েছে, আমরা তাদের পয়েন্ট অফ ভিউগুলো দেখার চেষ্টা করব। তারপরে খুব শীঘ্রই বলতে যেহেতু আমরা ক্যাম্প শুরু করবো কিছুদিন আগেই খেলার, তো সেই ক্ষেত্রে হয়তো খুব শীঘ্রই মানে এই সপ্তাহের মধ্যে হয়তো আমরা টিমটা অ্যানাউন্স করতে পারি। জিম্বাবুয়ে সিরিজের পরই আমেরিকায় উড়াল দিবেন ক্রিকেটাররা, তাই এখানেই বিশ্বকাপ দলটা সাজিয়ে নিতে চান বিসিবির নির্বাচক প্যানেল। দলে প্রাধান্য পাবেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপের সঙ্গে যারা খেলবেন বা যারা স্ট্যান্ড বাই থাকতে পারে, যারা ব্যাকআপ অপশনগুলো থাকবে, সেই বিষয়গুলো আলোচনায় আছে। বাট আমি এই বিষয়টা এখনই 100% ক্লিয়ার করছি না, বিকজ এখানে কোচ ক্যাপ্টেনের কিছু পয়েন্ট অফ ভিউ জানার ব্যাপার রয়েছে। আমরা সিলেক্টর একটা চিন্তা করছি, তাদের সঙ্গে মিলানোর চেষ্টা করব, তারপরে যে সেই জিনিসটা সিদ্ধান্ত আসবে। বাট ওয়ার্ল্ড কাপের বিষয়টা মাথায় রেখেই তো আমরা এই সিরিজটা, তো সেটার প্রতিফলন দেখা যাবে। বিশ্বকাপ কিংবা আসন্ন টি-20 সিরিজের দলে বড় কোনো চমক থাকছে না, বরং যারা নিয়মিত টি-20 দলে খেলছেন তারাই প্রাধান্য পাবেন বলেও জানিয়েছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের বড় চমক গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আলো ছড়ানো রুয়েল মিয়া। দারুণ ইকোনমি আর অ্যাভারেজে 11 ম্যাচে 25 উইকেট নিয়ে চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী 23 বছরের এই বাঁহাতি পেসার জাতীয় দলের পরিচিত মুখদের পেছনে ফেলে এমন পারফরমেন্সে কৃতিত্ব দিয়েছেন নতুন বলে নিজের দক্ষতাকে। ধারাবাহিকতা ধরে রেখে চোখ রাখছেন লাল সবুজ জার্সিতে। আবাহনীর একচেটিয়া দাপটে এবারের ম্যানম্যানে ডিপিএলে একমাত্র চমক রুয়েল মিয়া। 25 উইকেট নিয়ে এখন পর্যন্ত তার একচেটিয়া দাপটে তার দলও বেশ ভালো অবস্থানে রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবারের ডিপিএলের অন্যতম চমক রুয়েল মিয়া। এবং রুয়েলকে যদি আমি একটু জিজ্ঞাসা করি যে আসলে এই 11 ম্যাচে 25 উইকেট নেওয়ার পরেও আসলে তেমনটা আলোচনা নেই গণমাধ্যমে কিংবা সাধারণ মানুষের মাঝে, এইটা আসলে ডিসঅ্যাপয়েন্ট করে কিনা? না, ডিসঅ্যাপয়েন্ট দেখেন, এখন আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, কারণ আলহামদুলিল্লাহ আমি হাইস্ট উইকেটে আছি, কারণ এটা আমাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ। তো আমি নিজের সাথে নিজের একটা কম্পিটিশন করতেছি যে কীভাবে ম্যাচ বাই ম্যাচ ভালো করা যায়। টপ 5 উইকেট টেকারের মধ্যে সবাই ন্যাশনাল টিমে খেলেছে, একমাত্র আপনি যিনি ন্যাশনাল টিমে খেলেননি, বিবেচনাতেও এরকম নেই, আলোচনাতেও নেই। সব মিলে টুর্নামেন্ট শুরুর আগে এক্সপেকটেশনটা কেমন ছিল? দেখুন, শুরুর আগে আমি এটা প্ল্যান করে এসেছিলাম যে আমাকে যাতে টপ 5 এর ভিতরে থাকলে ভালো লাগবে নিজেকে, তার জন্য আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। আর আলহামদুলিল্লাহ আমি হার্ডওয়ার্কটা ভালো
ভালো করছি। 11 ম্যাচে 25 উইকেট, এটা একটা হিউজ একটা নাম্বার। আপনার স্পেশালিটিটা কি? দেখুন, স্পেশালিটি হচ্ছে আমার সুইংটা 2 সুইংই হয় আলহামদুলিল্লাহ। তো আমি গেম প্ল্যান যেটাকে বলে আর কি, স্লো কভারে ডেথ ওভারে কীভাবে বল করতে হয় বা নতুন বলটাকে কীভাবে কাজে লাগাতে হয়, হ্যাঁ, আর ক্যাপ্টেনের দিক নির্দেশনা, সেই জিনিসটা আমি খুব ভালোভাবে রিড করতে পারি। লাস্ট ইয়ারে মোস্ট প্রবাবলি আপনি লেজেন্ডস অফ রূপগঞ্জে ছিলেন, সেখান থেকে আপনার বেনিফিশিয়ারি মাশরাফির সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন, সেখান থেকে কি শিখেছেন? এবারে গাজীতে আপনার কেমন অভিজ্ঞতা? মাশরাফির কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, কারণ অনেক কিছু শেখার যে মূল লক্ষ্যটা হচ্ছে হাল না ছেড়ে দেওয়া। কারণ ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা শিখেছি যে হাল না ছাড়া এবং কীভাবে সামনের দিকে আগানো যায়, নিজেকে ওইভাবে মেনটেন করতে হয়, কীভাবে নিজেকে পেশেন্সটা ধরে রাখতে হয় যে ভালো খেলে সামনের দিকে আগানো, ন্যাশনাল টিমে খেলার একটা প্রতিশ্রুতি নিজের মধ্যে নিয়ে আনা। বয়স ভিত্তিকে খুব আনফর্চুনেটলি সাউথ আফ্রিকার ওই ম্যাচটাতে আপনি খেলতে পারেননি, সেটা বেশি ডিসঅ্যাপয়েন্ট করে। এখন যখন দেখেন আসলে সতীর্থদের সবাই চিনে, আকবর আলী থেকে শুরু করে সবাই আসলে খুব নোন ফেজ এবং এখন ন্যাশনাল টিমে তাদেরই আসলে অনেক বেশি দাপট, এটা ডিসঅ্যাপয়েন্ট করে কিনা কিছুটা হতাশ? একটু হতাশের কারণ হচ্ছে আন্ডার-19 যে চ্যাম্পিয়ন ব্যাচ, সেই ব্যাচে আমি ছিলাম, সিরিজও খেলেছি আমি আন্ডার-19। সো সেই ব্যাচে আমি ওয়ার্ল্ড কাপে আনফর্চুনেটলি আমার ভিসা জটিলতার কারণে আমি যেতে পারিনি। তো এটা বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতানোটা অনেক একটা ভাগ্যের ব্যাপার, যেটা আমাদের সেই ব্যাচটা করতে পেরেছে আকবর, তামিম, হৃদয় সকলেই। তো আমার এটা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্ট একটু থাকে নিজের মধ্যে, কিন্তু হ্যাপি। সুপার লিগ পর্ব শুরু হচ্ছে, এখান থেকে প্রত্যাশার জায়গাটা কি? উইকেট সংখ্যাটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এবং কতখানি আত্মবিশ্বাসী যে আসলে শেষ পর্যন্ত এই টপ পজিশনটা ধরে রাখবেন? নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিয়েছি যে সুপার লিগে আছি যেহেতু 5টা ম্যাচ, সেই 5টা ম্যাচে যাতে আমি আমার নিজের ধারাবাহিকটা ধরে রাখতে পারি এবং ম্যাচ বাই ম্যাচ আমি চিন্তা করতেছি যাতে আমি নিজের টপ পারফরমেন্সটা করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমি হাইস্ট উইকেট টেকার হব। সবার একটা ড্রিম থাকে, আমি ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করব, ওই সময় করব, এই সময় করব। আপনার ড্রিমটা কি? এসে বাদ পড়ার জন্য ক্রিকেটটা যাতে না খেলি, সেই জন্য নিজেকে ওইরকমভাবে মানিয়ে নিচ্ছি আর কি। বেস্ট অফ লাক ফর ইউর ডিপিএল। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এবারে ডিপিএলের চমক, এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট শিকারী রুয়েল মিয়ার সঙ্গে, যার লক্ষ্য একটা সময় ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করবে, যেমনটা আসলে সিলেট থেকে অন্যান্য পেসাররাও করছেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। 2023 সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পেছনে ফেলে সেরা ক্রীড়াবিদ হয়েছেন অ্যাথলিট ইমরানুর রহমান। এছাড়া দর্শকদের ভোটে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ফুটবলার শেখ মোরসালিন। বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন নাজমুল হোসেন শান্ত। এক ছাদের নিচে ক্রীড়াঙ্গনের সাবেক বর্তমানরা প্রতি বছরের মতো সেরা ক্রীড়াবিদদের সম্মাননা জানাতে এই আয়োজন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির। অ্যাওয়ার্ড অনুষ্ঠান রূপ নিল ক্রীড়াঙ্গনের মিলন মেলায়। নাচ গান সহ নানা আয়োজন ভিন্ন রূপ দেয় অনুষ্ঠানকে। এরপর একে একে ঘোষণা শুরু হয় 2023 সালের বিভিন্ন ডিসিপ্লিনের সেরা ক্রীড়াবিদদের নাম। শুরুটা হয় বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের নাম ঘোষণার মধ্য দিয়ে, যে পুরস্কার গেছে ফুটবলার শেখ মোরসালিনের হাতে। বর্ষসেরা অ্যাথলিট ইমরানুর রহমান, বক্সার সেলিম হোসেন, শুটার কামরুন নাহার কলি, টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিওন বম। দলগত সাফল্য পেয়েছে এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সেরা নারী ক্রিকেটার ফারজানা হক পিঙ্কি, বর্ষসেরা কোচ আলফাজ আহমেদ। তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তুলে আনা কোচ মোয়াজ্জেম হোসেনও পেয়েছেন স্বীকৃতি। বর্ষসেরা সংগঠকের পুরস্কার জিতেছেন কাবাডি ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান। বর্ষসেরা ও দর্শক ভোটে সেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা হয় একেবারে শেষে, যেখানে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন শেখ মোরসালিন ও শান্তকে পেছনে ফেলে ইমরানুর রহমান জিতেছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। It's an amazing feeling to win 2 awards from 2 separate organizations, Sport Person of the Year. সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব ইন্সপায়ার করবে পুরস্কারগুলো। দুটো অ্যাওয়ার্ড যেন আমার কাছে এনার্জি বুস্টারের মতো কাজ করছে, যে ক্যারিয়ারে এই দুটো অ্যাওয়ার্ড আমার পুরো ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। আমার লাইফে আমি এত বড় একটা অ্যাওয়ার্ড প্রথম পাইছি। অ্যাওয়ার্ডগুলো আমি আগে দেখতাম, আমার একটা স্বপ্ন ছিল আর কি পাওয়া, তো এবছর দুটো অ্যাওয়ার্ডই পেলাম, খুব ভালো লাগতেছে। বরাবর বর্ষসেরা ক্রীড়াবিদদের তালিকায় ক্রিকেটাররা নজর কাড়লেও এবার চমক দেখালেন ভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলিটরা। অন্য স্পোর্টসে যারাই পেল, শুটাররাও পেলেন, আমার মনে হয় যে আমি বলবো যে ইমরানের অ্যাচিভমেন্টটা কিন্তু সবার চেয়ে আলাদা, কারণ বাংলাদেশি স্পোর্টসে এত বড় অ্যাচিভমেন্ট কিন্তু এই ধরনের সেক্টর থেকে আমরা পাইনি। সো আমি আসলে ক্রিকেটে পেলে যতটা না খুশি হতাম, আমার মনে হয় যে ইমরান পাওয়াতে তার চেয়েও বেশি খুশি হয়েছে। বিশেষ সম্মাননা দেয়া হয়েছে মঞ্জুর হোসেন মালুকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
এই ছিল ভোরের সময়ে। সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাহদি। ধন্যবাদ ইমা। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়।